আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে সেনা শাসন জারি হতে চলেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বেশ কয়েকজন উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নেতৃত্বস্থানীয় কয়েকজন ছাত্র নেতা। এদিকে 26শে মার্চকে ঘিরে দেশের জরুরি অবস্থার ঘোষণা দিল সেনাপ্রধান। যে কোনো সময় দেশে ঢুকতে পারে শেখ হাসিনা। কালকেই হয়তো ডক্টর ইউনূসের শেষ দিন হবে বাংলাদেশে। ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে অভ্যুত্থান, সেনাবাহিনীর জরুরি সভা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিচ্ছে। এবার তার বিরুদ্ধে জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী। নিজের লোভের বশবর্তী হয়ে রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে তারা একের পর এক যে আয়োজন করে যাচ্ছেন, এদের রাজনীতি আর বেশি দিন নেই। নক্ষত্র পতনের সময় খুব বেশি লাগবে না। নতুন রাজনৈতিক দল মহাবিপদের দ্বার প্রান্তে অর্থাৎ দরজার পাশে দাঁড়িয়ে আছে, এরকম ভাবে তারা যদি চলতে থাকে তাদের দলটা ভেঙে চুরমার চুরমার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা দেখতেছেন। আসলে সেনাবাহিনী ওই শিরিন শারমিন সাবির হোসেনের সাথে কথা বলার ব্যাপার না, এগুলো কথা বলেছেন রাজনৈতিক লোকই। সেই লোক হচ্ছেন আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, প্রেসিডেন্ট। এবং প্রেসিডেন্টকে হয়তো বলা হয়েছে যে আপনি কাইন্ডলি শিরিন শারমিন আবু সাবেরকে ম্যানেজ করেন, অনুমতি নেন, তারপরে আমরা একটা চেষ্টা চালাই। আওয়ামী লীগ নামেই নতুন একটি দল গঠন করে নির্বাচন কমিশনের কাছে মানে ইসির কাছে দলটির নিবন্ধন আবেদন করা হয়েছে। আওয়ামী লীগ নামে আরেকটা দলের নিবন্ধন চাচ্ছে। নিষিদ্ধের দাবি যখন উঠেছে তখন আমরা দেখলাম আওয়ামী লীগ নামেই নতুন একটি দল গঠন করে নির্বাচন কমিশনের কাছে মানে ইসির কাছে দলটির নিবন্ধন আবেদন করা হয়েছে। আওয়ামী লীগ নামে আরেকটা দলের নিবন্ধন চাচ্ছে। যেহেতু আমরা রিফাইন্ড আওয়ামী লীগ শুনছি, তারপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শুনছি, নানান বক্তব্যের মধ্যে হঠাৎ করে যখন আওয়ামী লীগ নামক একটা দলের নিবন্ধনের জন্য আবেদন করা হলো, তখন জনগণের মধ্যে স্বাভাবিকভাবে একটা কিউরিয়াস, তাহলে কি ঘটনা সত্য রিফাইন্ড আওয়ামী লীগের? না, এখানে একটা প্যাচ আছে। আমার ধারণা এই কাজটা যিনি করছেন তিনি আপনার ভাইরাল হওয়ার জন্য করছেন কিনা জানি না, আবার দলের প্রতীক হিসাবে মার্কা হিসাবে চাইছে নৌকা অথবা ইলিশ। হাস্যকর। তবে যিনি এই দলটার আবেদন করেছেন ওনার নাম হচ্ছে উজ্জ্বল রায়। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়। আমরা দেখি নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল উল্লেখ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটি গঠন করেছে গতকালকে 24শে মার্চ। এই কমিটির মেয়াদ হচ্ছে আগামী 20শে এপ্রিল পর্যন্ত। দলের প্রতীক হিসাবে তার দাবি হচ্ছে নৌকা বা ইলিশ। নিজেকে সভাপতি উল্লেখ করে তিনি মানে এই দলটা নিবন্ধন চেয়েছেন। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু অ্যাভিনিউ, তবে কোন সড়ক কোন বাড়ি তার উল্লেখ করা নেই। তার বক্তব্য ফুলবাড়ি পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর 5 আসন থেকে সে ভোট করতে চায়। আর সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতি হিসাবে আগে শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছি, যদি তিনি দেখা করতেন তাহলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো। আর এখন তিনি নেই, তাই তিনি আবেদন করেছেন। আবেদনপত্রে তিনি শর্তপূরণের অংশ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে 7ম সংসদে নির্বাচনে নির্বাচিত হিসেবে উল্লেখ করেছেন। মানে কি করছেন নিজেও জানা। আমার ধারণা পুরো জিনিস আপনার কি বলা হয় যে একটা ভাইরাল হওয়া ছাড়া কিছুই না। নির্বাচন কমিশন নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে আগামী 20 এপ্রিল আবেদন করার শেষ সময়। একজন আননোন পারসন তিনি আওয়ামী লীগ নিয়ে একটা দল করতে চান, বুঝতে পারছেন? ভাইরাল ইস্যু ছাড়া কিছুই না। কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকারকে কি আসলে ফেলতে সামরিক বাহিনীর অভ্যুত্থান করার প্রয়োজন আছে? অভ্যুত্থান সাধারণত হয়, বিপ্লব বা বিদ্রোহ সাধারণত হয় একটি নির্বাচিত সরকারকে হটানোর জন্য। মোহাম্মদ ইউনূসের সরকার কি নির্বাচিত সরকার? নিশ্চয়ই আপনারা উত্তর দেবেন যে না। আমি আজকে দিনের আরেকটি ভিডিওতে বলেছিলাম যে 82 সালে এরশাদ অভ্যুত্থান করেছিল, একটি শান্তিপূর্ণ অভ্যুত্থান। সেই সরকারটি সত্তার সরকারটি কিন্তু নির্বাচিত সরকার ছিল। এরকম মোহাম্মদ ইউনূসের মতো হঠাৎ সরকার নয়, হঠাৎ রাতারাতি সরকার নয়, হঠাৎ এসে উড়ে এসে জুড়ে বসে গেলেন এমনটা নয়। কিন্তু মোহাম্মদ ইউনূস হঠাৎ উড়ে এসে জুড়ে বসা সরকার। এবং এই সরকারটি নির্মাণে প্রধান ভূমিকায় ছিলেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিংবা সেনাবাহিনী যদি চায়, যদি মনে করে কোনো অভ্যুত্থানের তো প্রয়োজন নেই, সেনা সদর থেকে বা যে কোনোভাবে ইউনূসকে একটি বার্তা পৌঁছে দিতে হবে, পৌঁছে দেবে যে আপনি রিজাইন দেন। তখন স্বাভাবিকভাবেই সরকার দেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে নাকি সামরিক বাহিনী ক্ষমতা নেবে। আমি মনে করি যে বাংলাদেশে এই অবস্থায় যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই, কোনো বিদ্রোহ বিপ্লব বা অভ্যুত্থানের কোনো প্রয়োজন নেই। এই যে ভারতীয় সংবাদ মাধ্যম যেটি বলেছে কিংবা নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে যে সাভার থেকে ট্যাঙ্কের বহর রওনা দিয়েছে 9ম পদাতিক ডিভিশন থেকে, টাঙ্গাইল থেকে 19 পদাতিক ডিভিশন থেকে ইত্যাদি ট্যাঙ্কের বহর, ট্যাঙ্কের ছবি দিয়ে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। এগুলো কিছুই করা লাগবে না। এগুলো সাধারণত করতে হয় নির্বাচিত সরকারের ক্ষেত্রে। এই মুহূর্তে তো নির্বাচিত সরকার নেই, দেশের অবস্থা ভয়ানক খারাপ এবং এই সরকারটি নির্মাণ করেছে সেনাবাহিনী। একদম শান্তিপূর্ণ উপায়ে এই সরকারটির বিদায় ঘটতে পারে এবং সেটাই ঘটবে। সেটি আজ হোক, কাল হোক, পরশু হোক, 10 দিন পরে হোক, 7 দিন পরে হোক, ঘটবে। কারণ মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচন করে যেতে পারবে না। বারবার বলছি, বিভিন্ন ভিডিওতে একই কথা বলছি, আবারও বলতে চাই। আবার এই জন্যই বললাম যে ইন্ডিয়া টুডে যে নিউজটা করেছে সামরিক অভ্যুত্থান, মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য নাকি সামরিক অভ্যুত্থান করবার প্রয়োজন হবে। কোনো অভ্যুত্থানের প্রয়োজন হবে না, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হবে। তো কাজে ইন্ডিয়া টুডে যেটি করেছে সেটি ভিত্তিহীন। ইন্ডিয়া টুডে বলছে যে কু ইন বাংলাদেশ এগেনস্ট ইউনূস, আর্মি হোল্ডস এমার্জেন্সি মিটিং। ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে অভ্যুত্থান, সেনাবাহিনীর জরুরি সভা, এমন শিরোনামে সংবাদ করেছে ইন্ডিয়া টুডে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিচ্ছে। ইন্ডিয়া টুডের এমন মনগড়া মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব প্রতিবেদনে পতিত আওয়ামী লীগের সমর্থকদের ভুয়া খবর ছড়িয়ে আসছে। এবার তার বিরুদ্ধে জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী।
প্রতিবাদ বার্তায় এই প্রতিবেদনকে অবিশ্বাস্য তথ্য বিকৃতি, গুজব রটানো, পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিবাদ বার্তায় বলা হয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে আবারও মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে। আজ 25 মার্চ 2025 প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে শিরোনামের প্রতিবেদনটি শুধু সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘনই নয়, বরং এটি একটি মর্যাদা সম্পন্ন সংবাদ মাধ্যমের অবিশ্বাস্য তথ্য বিকৃতি ও গুজব রটানোর একটি জঘন্য দৃষ্টান্ত। প্রতিবেদনটিতে কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই, বরং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রয়াস। আসন্ন অভ্যুত্থান সংক্রান্ত পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর, যা সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকেও উপেক্ষা করেছে। প্রতিবাদ বার্তায় বলা হয়, এটি প্রথমবার নয়। ইন্ডিয়া টুডে এর পূর্বেও বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভ্রান্ত তথ্য মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগেও এই তো কদিন আগে মাত্র 11 মার্চ 2025 তারিখে সেনাবাহিনীকে নিয়ে একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়, যা আমরা তখনই প্রত্যাখ্যান করেছিলাম। আইসপিআর এটি বলছে, কিন্তু দুঃখজনকভাবে ওই প্রতিবাদ সত্ত্বেও ইন্ডিয়া টুডে তাদের ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভ্যাস অব্যাহত রেখেছে, যা তাদের সম্পাদনা নীতির চরম অবক্ষয়ের প্রমাণ। এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও শান্তি রক্ষায় অটল রয়েছে। আমরা ইন্ডিয়া টুডে সহ সব সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করার আহ্বান জানাই এবং অনুরোধ করি ভিত্তিহীন ও উস্কানিমূলক খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনীর বার্তায়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বার্তায় এমন প্রতিবাদ করা হয়েছে, যেটি সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে, সামরিক বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে, আইসপিআর এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ইন্ডিয়া টুডে এই যে গত কয়েকদিন ধরে দেশের সামগ্রিক অস্থিরতা নিয়ে সেনাবাহিনী দফায় দফায় বৈঠক করেছে এবং সোমবারেও একটি চূড়ান্ত বৈঠক করেছে। এগুলো নিয়ে ইন্ডিয়া টুডে সংবাদ প্রকাশ করেছে যে বাংলাদেশে একটি অভ্যুত্থানের পরিকল্পনা হচ্ছে ইউনূসকে হটিয়ে এবং সেনাবাহিনী ক্ষমতা নেবে। এরকম একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। তারই প্রতিবাদ জানালো কয়েক ঘন্টা আগে বাংলাদেশ সেনাবাহিনী এর প্রতিবাদ জানিয়েছে। আসলে বাংলাদেশে এমন একটি গুজব চাউর আছে যে একটা সামরিক অভ্যুত্থান হচ্ছে। এই যে নতুন আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা শুরু হয়েছে এবং সেনাবাহিনী নাকি প্রস্তাব করছে হাসনাত আব্দুল্লাহ সার্জিসাদের কাছে যে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব দেবে, শেখ হাসিনা থাকবে না, শেখ পরিবার থাকবে না, সেখানে শিরিন শারমিন প্রাক্তন স্পিকার, আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নতুনভাবে যাত্রা শুরু করবে। এখন এইসব খবর মাঠে নামার পর মাঠ গরম হয়ে গেল এবং এই যে নাগরিক যারা, তারা মানি না, মানবো না, স্লোগান, প্রতিবাদ, বিভিন্ন কিছু দেওয়া শুরু করবে। তো এটা নিয়ে বিভিন্ন উত্তেজনা তৈরি হয়েছিল, আস্তে আস্তে হয়তো সেটা কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যাদের নাম প্রস্তাব করা হয়েছে, সাবির হোসেন, শিরিন শারমিন, তারা ব্যাপারটা জানেন কিনা, তাদের অনুমতি নিয়ে কথা বলা হয়েছে কিনা, নাকি অনুমতি ছাড়াই মন গড়া ভাবে কথাটা বলা হয়েছে এবং আদৌ সেনাবাহিনী সেটা বলেছে কিনা। এখন যা বোঝা যাচ্ছে সেনাবাহিনী হয়তো বলেছে, কারণ তারা খুব একটা তীব্র প্রতিবাদ করেনি এই বক্তব্যের। এখন আমার ধারণা হচ্ছে, সেনাবাহিনী এরকম একটি প্রস্তাব যদি দিয়েই থাকে, তাহলে নিশ্চয়ই শিরিন শারমিন, সাবির হোসেনের সাথে তাদের আলোচনা হয়েছে, তারা হয়তো রাজি হয়েছেন এবং রাজি হওয়ার সাপেক্ষে এই কথাগুলো এসছে। এখন কথা হচ্ছে, সেনাবাহিনী কি সরাসরি তাদের সাথে এইসব নিয়ে কথা বলেছে, না অন্য কারো মাধ্যমে এই বিষয়গুলো ঘটেছে? তারপরে প্রশ্ন উঠেছে যে যাদের নাম আসছে, শিরিন শারমিন, সাবির হোসেন চৌধুরী, তারা যদি রাজি হয়ে থাকেন, তারা কি স্বেচ্ছায় হয়েছেন নাকি তারা প্রাণ বাঁচাতে হয়েছে? এখন যদি তারা স্বেচ্ছায় হয়ে থাকেন, তাহলে প্রশ্ন ওঠে যে হাসিনার সাথে তারা বিশ্বাসঘাতকতা করলেন কিনা, নাকি তারা সাহসের পরিচয় দিচ্ছেন নতুন ভাবে দাঁড়ানো? আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এরকম রাজনৈতিক প্রস্তাব সেনাবাহিনীর তো দেওয়ার কথা নয়, এটা নিয়ে তারা ডিল করার কথা নয়। তবে এটা হতে পারে ইউনূস সাহেব হতো, কারণ 2 দিন আগে ইউনূস সাহেবের সাথে দেখা করেছেন সেনাপ্রধান, তিনিও তো রিকোয়েস্ট করতে পারেন যে দেখেন এই পোলাপানের সাথে একটু কথাবার্তা করে ম্যানেজ করে, যে দেশে রাজনৈতিক একটা ধারায় ফিরে আসুক আওয়ামী লীগ, যাদের স্বচ্ছ, যাদের ভাবমূর্তি আছে তাদের মাধ্যমে, কারণ আওয়ামী লীগকে তো আর ফেলে দেওয়া যাচ্ছে না, এত বড় একটা দল, তারপরে আন্তর্জাতিক চাপ আছে। এখন কেউ কেউ ধারণা করছেন যে আসলে সেনাবাহিনী ওই শিরিন শারমিন, সাবির হোসেনের সাথে কথা বলার ব্যাপার না, এগুলো কথা বলেছেন রাজনৈতিক লোকই, সেনাবাহিনী তাদেরকে হয়তো অ্যাপয়েন্ট করেছে যে আপনারা ডিল করেন। এখন সেই লোকটাকে, এবং কেউ কেউ মনে করছেন যে সেই লোক হচ্ছেন আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্টকে হয়তো বলা হয়েছে যে আপনি কাইন্ডলি শিরিন শারমিন এবং সাবিরকে ম্যানেজ করেন, অনুমতি নেন, তারপরে আমরা একটা চেষ্টা চালাই। এবং তারা হয়তো স্বেচ্ছায় হোক, ভয়ে হোক বা উদ্দীপনায় হোক, তারা হয়তো বলছেন যে ঠিক আছে আমরা আসি। এখন এটা ছাড়াও কারো কারো ধারণা যে চুপ্পু সাহেব বোঝা যাচ্ছে চুপ্পু সাহেবকে বলে তিনি না করবেন না, কারণ চুপ্পু সাহেব খুব সাহসী এমন কোনো প্রমাণ রাখেন না, কারণ 5 আগস্টে তিনি কোনো সাহসী ভূমিকা নিতে পারেন নাই, নিতে দেখা যায় নাই তাকে, অনেকটা তিনি বাধ্যের মতো সবকিছু পালন করছেন কথা মতো সরকারে। সো এখানে যদি তিনি এটা করে থাকেন, এটা আশ্চর্য হওয়ার কিছু নয়। আবার কেউ কেউ চিন্তা করছেন যে তিনি না করে হয়তো কাদের সিদ্দিককে দিয়ে করানো হতে পারে, মেয়র আইবিকেও ব্যবহার করা হতে পারে, তবে এই সম্ভাবনা ক্ষীণ এবং প্রেসিডেন্টকে দিয়ে করানোর সম্ভাবনাই বেশি। এবং নেপথ্যে এইসবের নেপথ্যে শাহাবুদ্দিন চুপ্পু কাজ করছেন। এবং আমরা জানি যে শেখ হাসিনা শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধানের প্রতি অনেক রাগ তার, কারণ তিনি মনে করেন তার সরকার পতনের পর এরা কোনো ভূমিকা গ্রহণ করেন না আওয়ামী লীগের পক্ষে। তবে কেউ কেউ আবার বলছেন যে সেনাপ্রধান তিনি এখনো আওয়ামী লীগের প্রতি সংবেদনশীল এবং
আওয়ামী লীগ আবার ঘুরে আসলো, হ্যাঁ তিনি হয়তো বাধা দিবেন না। তবে বিভিন্ন ধরনের কথা বাজারে চালু আছে। তবে এক্ষেত্রে আমিও মনে করি যে শাহাবুদ্দিন চুপ্পু এই ক্ষেত্রে এই ইনিশিয়েটিভ নিতে পারেন সরকারের রিকোয়েস্টে। তবে দেখা যাক কি হয়, কারণ এটা নিয়ে খুব তোলপাড়, নতুন নেতৃত্ব, কিন্তু আওয়ামী লীগের খবর নাই। আওয়ামী লীগের লোকজন এই সময় বলতেও পারে না, মানেও না, এবং এখনো শেখ হাসিনা আওয়ামী লীগের পপুলার, এটা সবাই জানে। সার্জিস আলম, হাসান আব্দুল্লাহ কিংবা নাহিদ ইসলামের মতন সাবেক সমন্বয়ক কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে যারা রয়েছেন, তারা একের পর এক যে নাটক আমাদের সামনে উপস্থিত করছেন, আমার কথার সঙ্গে নিশ্চয়ই সবাই একমত হবেন যে মানুষ ত্যক্ত, বিরক্ত, ক্ষুব্ধ, হতাশ, আশাহত। তার কারণ এ কথাও তো সত্য যে তারা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, মানুষ তাদের আস্থা রাখতে চেয়েছিলেন, কিন্তু দিনের পর দিন যা চলছে, যা তারা দেখাচ্ছে, এখন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই মানুষের মনে নানান ধরনের প্রশ্ন উঠেছে। এমনকি নতুন যে রাজনৈতিক দল সবেমাত্র প্রস্ফুটিত হয়েছে, বিকশিত এখন হয়ে পারেনি, আতুর ঘরের সময় কাটাতে না কাটাতে তারা যে ধরনের বিতর্কের সৃষ্টি করছে একের পর এক, তাতে এই দল নিয়েও মানুষের মধ্যে এর মধ্যে নানান ধরনের সংখ্যা তৈরি হচ্ছে। এই দলের ভবিষ্যৎ কি? হাসান আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, এদের মতো মানুষরা নিঃসন্দেহে সেলিব্রিটি হয়েছেন, নিঃসন্দেহে এই বয়সেই তারকা রাজনীতিবিদ হয়ে উঠেছেন। কিন্তু তারকা রাজনীতিবিদ হয়ে উঠলেই সেই নক্ষত্র পতনের সময়ও সম্ভবত খুব বেশি সময় লাগে না। আমরা যদি বলি যে সার্জিস আলম সর্বশেষ গত সোমবারই সম্ভবত যেই শো অফ তিনি করলেন, শো ডাউন করলেন, ঢাকা থেকে সৈয়দপুরের উড়োজাহাজে করে গেলেন, সেখান থেকে শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন স্থানে পথসভা করলেন। কি মনে করলেন নিজেকে? কি হিসেবে উপস্থাপন করলেন মানুষের সামনে নিজেকে? তিনি বিশাল কোনো নেতা হয়ে গেলেন। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা, হাসান আব্দুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করছেন, সেনাবাহিনীকে উড়িয়ে দিচ্ছেন, ক্যান্টনমেন্ট রাখবেন না, এটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা। এবং এই যে আজকের হাসান আব্দুল্লাহ, আজকের সার্জিস আলম কিংবা নাহিদ ইসলাম কিংবা গণঅভ্যুত্থান সফল হওয়া, এসবের পিছনে গণমাধ্যমের কোনো ভূমিকা নেই, এরকম একটি দাবি করা হলো। আমি নিজেও এই দাবির সঙ্গে অনেকখানি একমত। কিন্তু আবার এই কথাও সত্য, গণমাধ্যম না থাকলে, আমাদের মতো দায়িত্ব নিয়ে বলছে, আমাদের মতো কিছু মানুষ না থাকলে এই মানুষগুলো আজ স্টার রাজনীতিবিদে পরিণত হতে পারতেন না, গণঅভ্যুত্থান সফল হতো না। এটি বাস্তবতা। কারণ আমরা নতুন একটি গণতান্ত্রিক সরকার দেখতে চেয়েছিলাম, এটুকুই। কিন্তু তারা পরবর্তীতে যেসব স্বপ্ন দেখাতে চাইলেন, যা মানুষের ধারণার মধ্যে ছিল না, নিজেরা লোভের বশবর্তী হয়ে রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে তারা একের পর এক যে আয়োজন করে যাচ্ছেন, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এটুকু নিশ্চিত, প্রায় নিশ্চিত, এদের রাজনীতি আর বেশি দিন নেই। নক্ষত্র পতনের সময় খুব বেশি লাগবে না।